এই ২৪ সালের জুলাই আগস্ট রাজপথে নেমেছিল কিন্তু গণমানুষের ঢল। আর সেই ঢলের ভিড়েই ছিল কিছু সাহসী মুখ। তার মাঝখানে আপনি একজন ছিলেন। গুলিবিদ্ধ হয়েছিলেন আমরা জেনেছি। আসলে সেখান থেকে আপনি প্রাণে বেঁচে ফিরেছেন। তো জুলাই আগস্টের সেই দিনটিতে আপনি কোথায় ছিলেন? কি ঘটেছিল আপনার সাথে? তার আগে একটু কথা বলিনি। জুলাই আগস্ট কি, কেন আমরা রাজপথে ছিলাম? আমাদের যারা দেশ স্বাধীন করেছেন 1971 সালে মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন, তারা বৈষম্যের বিরুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং সন্তানদের চাকরির প্রত্যাশায় কিন্তু তারা মুক্তিযুদ্ধে যান, দেশপ্রেমের টানে এবং বৈষম্য দূরীকরণের টানে। এই কোঠা সংস্কার আন্দোলনটা তখন থেকেই শুরু। এখন 18 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, তারপর 24-এ যে আন্দোলনে বৈষম্যবিরোধী যে আন্দোলনটা, এই আন্দোলনে ছাত্র শিক্ষক জনতা সবাই ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য ছিল, যে কোটার বিরুদ্ধে সবারই অবস্থান। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা একটা বিবৃতি দেয়, ছাত্রদের পক্ষে কোটার বিরুদ্ধে অবস্থান নেয়। এটাকে সমর্থন দিয়ে, অর্থাৎ ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতার বিবেচনা করে আমাদের দলের প্রেসিডেন্ট, অর্থাৎ এলডিপির প্রেসিডেন্ট, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মহোদয় একটা বিবৃতি দেন 8ই জুলাই। সে তার মূল বক্তব্যটাই ছিল যে আমরা মুক্তিযুদ্ধ করেছি বাচ্চাদের সন্তানদের চাকরির জন্য না, আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বৈষম্য দূরীকরণের জন্য। তারপরে এই বক্তব্য দিয়ে এবং ছাত্র শিক্ষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে তিনি বিবৃতি দেন এবং আমাদেরকে এলডিপির প্রত্যেকটা নেতাকর্মীকে দিক নির্দেশনা দেন যে ছাত্রদের যে আন্দোলন চলছে, ছাত্র শিক্ষক জনতা এই আন্দোলনে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে তিনি নির্দেশনা দেন যে আমাদের অঙ্গ সংগঠন সহ সকল শিক্ষার্থীদের আন্দোলনে সহযোগিতা করবে। আমাদের তো মূল চিন্তাই ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ এক দফার যে হাসিনাকে পতন ঘটানো এবং বৈষম্য দূরীকরণ। যেহেতু আমরা 16 বছর এই ফেসিবাদ বিরোধী লড়াই করেছি এবং রাজপথে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে সাহসটাও বেড়ে গেছে সকল নেতাকর্মীর অঙ্গ সংগঠন। তখন কর্নেল অলি স্যার যখন 16ই জুলাই, আমরা এলডিপি মূলত রাজপথে নেমেছে 16ই জুলাই থেকে। 16ই জুলাইয়ে যখন যাত্রাবাড়ি সংঘর্ষ চলে, তখন নির্দেশনা দেওয়া হয় যে এলডিপি ঢাকা মহানগর, আমাদের মহানগর এলডিপিকে 4টি ভাগে ভাগ করেছে, মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো মহানগর পূর্বের সভাপতি এলডিপির সভাপতি সুলাইমান ভাই এবং স্বেচ্ছাসেবক দল, যেহেতু স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাসাও যাত্রাবাড়ি এলাকায়, খালেদ বিন জসিম, তো ওর নেতৃত্বে এবং সাংস্কৃতিক দল, স্বেচ্ছাসেবক দল এবং এলডিপি ঢাকা মহানগর পূর্ব, ওরা অবস্থান নেয় ছাত্রদের সাথে যাত্রাবাড়িতে। পরবর্তীতে ওখান থেকে আমি দিক নির্দেশনা দিই, স্যারের নির্দেশনা অনুযায়ী আমি কাজ করতেছি। ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মিরপুর 10 যে গোল চত্বর, সেখানে অবস্থান নেয় ঢাকা মহানগর পশ্চিম এলডিপিকে সাথে নিয়ে। আর ঢাকা মহানগর উত্তর এলডিপিকে 2টি ভাগে ভাগ করা হয়। আমাদের ঢাকা মহানগর উত্তর এলডিপি আবার অনেকটা শক্তিশালী, বেশি, প্রত্যেকটা থানায় শক্তিশালী। তো ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাড্ডা থানা, গুলশান থানা, বনানী থানা, ভাটারা থানা, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে লিংক রোডে। অবাক হোসেন রনি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, ওনাকে প্রদান করে, অর্থাৎ মহানগর উত্তরের যে সভাপতি রিয়াসাদুদ্দিনের সাথে পরামর্শ করে অবাক হোসেন রনির নেতৃত্বে তারা বাড্ডাতে অবস্থান নেয়। আর আমি এবং ওই খিলক্ষেত থানা এলডিপি, এয়ারপোর্ট থানা এলডিপি, তারপরে উত্তরা পূর্ব থানা এলডিপি, পশ্চিম থানা এলডিপি, তোরাক থানা এলডিপি, দক্ষিণ খান থানা এলডিপি
আমাদের উত্তরখানের কমিটি নাই, সেদিন ওরা ছিল না। তো তাদেরকে নিয়ে আমি 16 তারিখে রাজলক্ষ্মীতে অবস্থান করি। অবস্থানে যে জিনিস করে প্রথম ওই দিনই আমরা প্রতিরোধ করে তুলি। এই যে জসিমউদ্দিন থেকে র্যাব এবং পুলিশ, এই যে এপিবিএনের পুলিশগুলো, এরা ওখান থেকে গুলি করতেছে, টিয়ার সেল, গুলি না সেদিন গুলি করে নাই, টিয়ার সেল দিচ্ছে। এই দিক থেকে আজমপুর থানার ওখান থেকে টিয়ার সেল ছুটতেছে পুলিশ, আমরা মাঝখানে। তো উৎসুক জনতা এবং আমরা সবাই দলীয় নেতৃবৃন্দ, এখানে সবারই অংশগ্রহণ আছে। জনতা, উৎসুক জনতা করলো, রাস্তার উপর যে পুলিশ বক্স আগে ঘুরিয়ে দিল, দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছি। এবং ব্যারিকেডগুলো, রাস্তায় যে আছে রোড ডিভাইডারগুলো রাস্তার মিডিলে উঠায় সবাই উঠায় যাতে র্যাব গাড়ি নিয়ে আসতে না পারে, প্রতিরোধ করার আমরা চেষ্টা করতেছি। এইরকম করে সেই দিন ওই শুধু টিয়ার শেল্টার এগুলোর উপরে চললো। তারপরে 17 তারিখ একই অবস্থা, 18 তারিখে ব্যাপক সংঘর্ষ হয় এবং নিহতও হয়। 19 তারিখে আমি, সেদিন ছিল শুক্রবার, 19 তারিখে আমি আমার নেতা কর্মীদের নিয়ে আমি যাই 4টার পরে অবস্থান নিয়ে। আমি তখন আজমপুরে, কারণ আমি যখন আসার পথে দেখলাম নাইম কমিশনার, অর্থাৎ যুবলীগের যে 48 নম্বর ওয়ার্ডের সম্ভবত কমিশনার, ওরা এয়ারপোর্টের পর ওই কসাইবাড়ি যে রেলগেট আছে, এখানে সশস্ত্র অস্ত্রসহ একদম পিস্তল, চাপাতি, রড টড নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আমি খিলক্ষেত থেকে আমি আসতেছিলাম, তো আমি ভিতর দিয়ে আসতেছি, মেইন রোড তো আসা যাচ্ছে না। ওখানে ওদের দেখে, ওরা তো অস্ত্র নেই, তখন আমি ভিতর দিয়ে রেলগেট পার হয়ে আসি আজমপুর। এখানে তখন 6.72 মিলিমিটার রাইফেল দিয়ে গুলি চলতেছে, শুধু গুলি। টিয়ার সেল হয়তো 10টা টিয়ার সেল মারলে আর 8-10টা 6.72 মিলিমিটার রাইফেলের গুলি চলছে। অনেকে আমার চোখের সামনে অনেকে মৃত্যুবরণ করল। এবং আমি সেদিন ওই জাহাঙ্গীর, অর্থাৎ গাজীপুরের যে জাহাঙ্গীর, ও কিন্তু ওর যে এপিএসকে ছাত্র জনতা সবাই মারে হাউস বিল্ডিংয়ে, ও তো মাথা টাথা ফাইটে দেয়, ও তো পালাইলো। তখন ওরা মিছিল নিয়ে বাংলাদেশ মেডিকেলের পিছন দিয়ে, ওটা বলে এভিনিউ রোড দিয়ে ঢুকে আজমপুরের দিকে আসতেছিল। তা আমি আজমপুর ক্রিসেন্ট হাসপাতালের বিপরীত মুখে ওখানে দাঁড়িয়ে আসছি এবং আমার পোলাপান নিয়ে ওখানে অবস্থান নিয়েছি। আমাদের কাছে তো অস্ত্র নাই, রাইফেল নাই, বন্দুক নাই, আমরা হলে নিরস্ত্র। আমাদের কাছে কি একটা ইট, একটা ঢিল, এগুলোই। তারপরে ওখানে করলাম কি, ওখানে অবস্থান করতে করতে পুলিশ দেখছে যে একটু আমরা জটলা, গুলি করছে। গুলি করার পরে আমি ওখানে পড়ে যাই। ইতিমধ্যেই ছাত্রলীগ যুবলীগ মিছিল নিয়ে আসে। গুলি খেয়ে পড়ে যাওয়ার পরে পুলিশ, গুলিটা আপনার কোথায় লেগেছিল? আমার লেগেছিল এখানে, এই হাতের কবজির উপরে, হাতের তালুতে, এবং এই পায়ের ছড়াগুলি, তো পায়ের 2 পায়ের ইয়ের নিচে এবং পেটের এই সাইডে, বাম সাইডে লাগছিল। লাগার পরে আমি যখন পড়ে যাই, তারপর তো আতঙ্ক, আমি তখন তো মাথাতে কোনো কাজ করে না। পড়ে যাওয়ার পর আমার মোবাইলটা এক পুলিশ সদস্য নিয়ে নেয়। নিয়ে ওরা গুলি করতে করতে ওরা ওইদিক চলে যায়। এদিক ছাত্রলীগ ইতিমধ্যে এসে, ছাত্রলীগ যুবলীগ এরা আসার পরে SS5 দিয়ে বেধর পিটালো। আমার তখন সেন্স ছিল না, কিভাবে মারছে না মারছে একদম দেখি। পরে ওখানে তো পাশে ক্রিসেন্ট হাসপাতাল, দেখি ক্রিসেন্ট হাসপাতালও ভাঙচুর করছে ওরা, অনেকে গুলিবিদ্ধ ওখানে চিকিৎসা নিতে ছিল। তা আমাকে ওখানে সাধারণ মানুষ, ক্রিসেন্ট হাসপাতালের কিছু কর্মী আমাকে হাসপাতালে নিয়ে ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে, এখন ছাত্রলীগ যুবলীগের ভয়ে তারা রেজিস্ট্রি খাতায়, অর্থাৎ নাম অন্তর্ভুক্ত খাতায় নামও লিখতেছে না, খালি প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে
পিছনের গেট দিয়ে বের করে দিচ্ছে, যে যেভাবে আপনি সেফ জন্য চলে যান। তা আমি রাত 9টা পর্যন্ত ওখানে, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম প্রায় 5:45টার দিকে। তারপর থেকে রাত 9টা পর্যন্ত ওনারা পর্যবেক্ষণে রাখছিলেন। আমার এই প্যান্ট ট্যান্ট কেটে এগুলো ড্রেসিং মেশিন করে কিছু ঔষধপত্র এবং কয়েকটা ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার পরে আমার ব্যথা অনুভব হয়নি, কোনো ব্যথা ট্যাথা অনুভব হয়নি, মনে হয় যে আমি স্বাভাবিক। তো এই হাফ প্যান্ট পরা অবস্থায়, কেটস পরা ছিল, হাফ প্যান্ট পরা অবস্থায় আমি পিছন দিয়ে একটা রিক্সা নিয়ে এয়ারপোর্ট আসি। এয়ারপোর্টে আসার পরে একটা ওই ট্রাউজার বিক্রি করে ফুটপাতে, 300 টাকাতে একটা ট্রাউজার কিনে ওখানে পরে, আবার এর মধ্যে আমার সাথে দেখা হচ্ছে আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল। ওনার চেম্বার আবার ওই মুক্তিযোদ্ধা মার্কেটে, ওই হাজি ক্যাম্পের ওনার ওখানেই আমি মূলত যাই। যা বললাম, ভাই কর্নেল অলি স্যারকে একটা ফোন দেন আর আমার পরিবারকে একটা ফোন দেন যে আমি গুলিবিদ্ধ, এই অবস্থা। তখন ওনারা ফোন দেয়, আর মোবাইলে, আমার মোবাইলে যেন কল না দেয়, কল পুলিশের কাছে আমার মোবাইল। তো উনি সবাইকে জানিয়ে দেওয়ার পরে আমার চিন্তা যে বাঁচলে বাঁচবো, না হলে মরবো, কিন্তু এটা শেষ না দেখে আমি যাব। ওখান থেকে ওনার বাধা উপেক্ষা করে আবার ঢাকা আমাদের পশ্চিম থানা এলডিবির সভাপতি মাহবুব হোসেন, ও ফোন দিচ্ছে যে এখানে এই ঘটনা ঘটছে, তুমি কই? আমি যে আমি আসতেছি, আমি ঠিক আছে, আপনি কোথায় আছেন? আজমপুর রেলগেট। তারপরে আমি ওই অবস্থায়, আওরঙ্গজেব বেলাল ভাই অনেক নিষেধ করছে যে আপনি যাইয়েন না, এমনি ইঞ্জুরি। আমি ভাবছি যে আমি ইঞ্জুরি অনুভব করছি না। হ্যাঁ, মানে তাহলে কীরকম সেন্স থাকলে আমার অনুভবই নাই, যেমন কিছুই হয় না। তারপরে গেছি রাত 11টা পর্যন্ত ওখানে পুলিশের সাথে অবস্থান। পুলিশ তখন উপরে ছাদ থেকে গুলি করতেছে পুলিশ, রাত তখন 11টা বাজে। সেই দিন প্রায় 8 থেকে 10 জন গুলিবিদ্ধ হয়, মারা যায়। যাই হোক, ওখান থেকে পরে একটু রাতের পরের দিন একটু অসুস্থতা বোধ করলাম। 2 দিন আমি বাসা থেকে বের হইনি, বাসায় চিকিৎসা। আবার ভয় লাগে, অনেকে নেতাকর্মীদের খুঁজতেছে এই হাসপাতাল থেকে। রাজনীতিক নেতাকর্মী যারা হাসপাতালে যাচ্ছে তাদের ডাটা এন্ট্রিও করতেছে না হাসপাতাল কর্তৃপক্ষ, খালি প্রাথমিক চিকিৎসা দিয়ে করছে ভাই বের হয়ে যায়, কারণ তারাও আতঙ্কে আছে। সেদিন রিসেন্ট হাসপাতালের ম্যানেজারও গুলিবিদ্ধ আছে। হ্যাঁ, এমন ভয়াবহতা ছিল। পরবর্তীতে যেদিন ওই যে কারফিউ শিথিল করে একদিনের জন্য বাস খুলে দেয়, আমি ওই দিন আমি বগুড়াতে যাই, কারণ আমার পরিবার ছিল বগুড়াতে আমি আগেই পাঠিয়ে দিছি, কারণ আমার ওয়াইফও রাজনীতির সাথে জড়িত। উনি এলডিপির গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ওনার সাংগঠনিক দক্ষতা আরও বেশি, অনেক বেশি। তো ওনাকে পাঠিয়ে দিচ্ছি, কারণ বাবা মা দুইজনের রাজনীতি করি। বাবা মাকে যদি ধরে নিয়ে যায়, পুলিশ গ্রেপ্তার করে, সেখানে বাচ্চা ট্রমায় ভুগবে, এই জন্য বাচ্চা সহ তাকে পাঠিয়ে দেয়। কিন্তু ওখানে যাওয়ার পরে ওরা তো থেমে থাকে, ওরাও বগুড়ায় প্রতিরোধ করছে, উডবান পার্কের পাশে অবস্থান নিয়ে প্রতিদিন। তারপরে এইভাবে আমরা একদিনের জন্য আমি গেলাম। যাওয়ার পরে বগুড়ায় যাওয়ার পরে যেটা হলো, শরীরের অবস্থা খুবই খারাপ। তখন ইসলামী হাসপাতাল ছিল বগুড়ায়, ওখানে ওনারাও ভর্তিও নিচ্ছে না। তো বলছে, আমি ডাক্তারের সাথে কথা বললাম, বলছে আপনার বাসায় আমি ট্রিটমেন্ট দিয়ে করে দেব। তো বাসায় 3 দিন একটানা স্যালাইন চলছে। চলার পরে পরবর্তীতে কর্নেল অলি স্যার ফোন দিলেন, তুমি কোথায়? আমি বললাম যে আমি স্যার বগুড়ায় আসছি, তো তোমাকে দ্রুত আসতে হবে। সেদিন ছিল 30 তারিখ। তা আমি 1 তারিখে বগুড়া থেকে ঢাকায় ফিরি। বাস তখন চালু ছিল, একতা গাড়িতে ছিল। মির্জাপুর এসে রোড অ্যাক্সিডেন্ট, এমনিতেও অসুস্থ, রোড অ্যাক্সিডেন্ট, 3 জন ডেথ, স্পট ডেথ।
আমি জানলা দিয়ে, আমি তো পাতলা পাতলা মানুষ, জানলা দিয়ে বের হয়ে অন্য গাড়িতে আজমেরি এই ধরনের একটা গাড়িতে উঠে আমি আসি। আসার পরে 4 তারিখে 3 তারিখেও স্যার বিবৃতি দিলেন, 4 তারিখেও সবাইকে রাজপথে নামার, ছাত্রদের সাথে রাজপথে নামার নির্দেশনা দিলেন। সকল নেতাকর্মী আমরা তখন জোটবদ্ধভাবে রাস্তায় নামি এবং 5ই আগস্ট সকালে 10টার দিকে আমরা আবার প্রতিদিনের ন্যায় বিএনএস সেন্টার, উত্তরার যে বিএনএস সেন্টার আছে ওখানে যাই। ওখানে প্রায় 10টার দিকে আমরা প্রস্তুতি নিচ্ছি, মিছিল নিয়ে বের হব। সবাই ওখানে হাজার হাজার নেতাকর্মী, বিভিন্ন বিএনপি সহ জামাত, বিএনপি, ছাত্র শিবির, সাধারণ জনতা, পুলিশ থানা থেকে গুলি করতেইছে। ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম, যে বলছে মানে 5 মিনিট 6 মিনিট পরেই, আমি কথা বলার 5-6 মিনিট পরেই দেখি সেনাবাহিনী থেকে সিগন্যাল দিল যা। তখন আমরা মুভ করলাম থানার থেকে, তারপরেও গুলি করে, তারপর সেনাবাহিনীকে আমরা বললাম যে কি গুলি করতেছে, তারপর সেনাবাহিনী কথা বলে তখন আমরা ওখান থেকে মুভ করে একদম মহাখালী হয়ে হেঁটে, তখন লাখ লাখ জনতা রাস্তায়। আমি মহাখালী যখন প্রথম, তো আমরা উত্তরা থেকে আমরাই প্রথম সারি, ফোন দিলাম মহাখালী থেকে আমার দলেরই একজনকে, ওনার বাসা হলো হাউস বিল্ডিং। তো ওনাকে ফোন দিলাম যে মিছিল কত দূর? কই স্যার মিছিল তো টঙ্গী পার হয়ে গেছে, জনতা তো টঙ্গী পার হয়ে গেছে, উৎসুক জনতা সবাই নেমে আসতেছে। তখন আমি মহাখালী রেলগেটে তো সেনাবাহিনী ট্যাঙ্ক দিয়ে রাখছে, এই দিক দিয়ে আমরা ঢুকতে পারলাম না। পরে হাতির ঝিল 7 রাস্তা হয়ে, হাতির ঝিল হয়ে, কারণ বাজার হয়ে, তারপর ফার্মগেট হয়ে আমরা গণভবনে অবস্থান নেই। গণভবনে যেতে যেতে আমার 2টা বাজছে, দুপুর 2টা হচ্ছে। ওখান থেকে আমরা যখন ওয়াকারুজ্জামান ঘোষণা দিলেন, তারপরে আমরা ওখান থেকে ব্যাক করি। তো ব্যাক করে আসার সময় আমি আবার ভাগ্যর চক্রান্তে একটা অটো রিক্সা পাইছিলাম। সেদিন তো এই উত্তরার লেন ফাঁকা, অটো রিক্সা পাইছি। ওই অটো রিক্সায় 300 টাকা ভাড়া দিয়ে চলে আসছি উত্তরা এসে এয়ারপোর্টে দেখলাম, এয়ারপোর্টটা পার হলাম, কিন্তু এপিবিএন থেকে তখন 3:30 বাজে, এপিবিএন থেকে তখন টিয়ার শেল না, শুধু গুলি, ব্যাপক গুলি চলছে। তখন আমি আর ছাত্র দলের একটা ছেলে নাম শিমুল, ও আর আমি ওই অটো রিক্সাতে ছিলাম। এর ইতিমধ্যে একটা মাছের ট্রাক আসে, তো মাছের ট্রাকে উঠলাম এয়ারপোর্টে যায়, যে আমরা হাউস বিল্ডিংয়ে যাব। তো মাছের ট্রাকওয়ালা ও ভয় পাচ্ছে ট্রাক নিয়ে যেতে, যেহেতু সরাসরি গুলি চলছে এপিবিএন থেকে। তো আমরা বললাম আল্লাহ ভরসা, তুমি টান দিবে, চোখ বন্ধ করে যা হয় হইবে। আমরা ট্রাকের ভিতরে শুয়ে পড়লাম, এক টানে রাজলক্ষ্মী পর্যন্ত গেছি, তারপরে আর যাওয়া সম্ভব হয়নি। ওখান থেকে আমরা পিছন দিয়ে আজমপুর গেছি। এখানে থানার থেকে যে পরিমাণ গুলি, তখন টিয়ার শেল খুব কম, শুধু গুলি চলতেছে রাত 10:30 পর্যন্ত। এদিক সরকার শেখ হাসিনা পালাইছে, তারপরেও পুলিশ ব্যাপক গুলি চালাচ্ছে। ওই দিন আমাদের 26 জন মারা গেছে উত্তরাতে, মানে খুবই বাজে পরিস্থিতি। আর কি বলবো, যে মানে ওই দৃশ্যগুলো মাঝে মাঝে ঘুমের ঘরে দেখলে চমকে উঠি। এই ছিল আমাদের জুলাই আগস্টের যে ঘটনা। আপনি যখন গুলিবিদ্ধ হন, রক্তাক্ত অবস্থায় ছিলেন, নিজেকে উদ্ধার করলেন, হাসপাতালে গেলেন, সেই মুহূর্তটা এখনো মনে পড়ে কি? মুহূর্ত যখন গুলি খায় পড়ে যায়, এটুকুই আমার মনে আছে। তারপরে যে ছাত্রলীগ যুবলীগ যে SS5 দিয়ে পিটাইছে অচেতন অবস্থায়, তারপরে আমি বলতে পারি না। পরে যখন কিচেন হাসপাতালের ভিতরে ছিলাম, তখন যেমন ড্রেসিং করছে,
ড্রেসিং করতে যায়, ইঞ্জেকশন দিছে, তো ইঞ্জেকশন করার পরে ড্রেসিং করার পরে 1-1.5 ঘন্টা পরে আমি সেন্স পাইছি। পাওয়ার পরে আমি তখন এক নার্সের মোবাইল দিয়ে আমার ওয়াইফকে ফোন করি যে তুমি অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল ভাই এয়ারপোর্টে থাকে, ওনাকে ফোন করো যে আমার জন্য 1000 টাকা দিয়ে একটা সেট কিনে, মোবাইল সেট। আমার সেট পুলিশের কাছে, আমি গুলিবিদ্ধ কিসেন্ট হাসপাতালে, টেনশন করার দরকার নেই, আমি অনেকটাই ভালো। তারপরে এইটুকুই, পরের 9টার শুরুতে আমরা চলে আসলাম। আচ্ছা, যখন আপনি আপনার ওয়াইফ বা পরিবারকে জানিয়েছেন যে আপনি গুলিবিদ্ধ, তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল? তাদের প্রতিক্রিয়া তো বুঝতেইছেন, মা, আমার মা জীবিত, উনি এবং আমার ওয়াইফ, মেয়ে, এদের তো কান্নার রোল। এবং পুরো বগুড়ায় আমার এলাকায় একটা হয়ে রব উঠে গেল যে সে গুলিবিদ্ধ। অনেকে আমার জন্য আল্লাহ বাঁচাইছেন, দোয়া করছেন। মানে যে নির্যাতিত হয়েছি, যে আমার বাঁচার কথা না। একজন রাজনীতি কর্মী হিসেবে আপনি ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আবার কিভাবে ঘুরে দাঁড়ালেন? না, ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমার সাহস, আমার স্ত্রী সাহস জুগিয়েছে। উনি আবার খুবই সাহসী মহিলা, পলিটিক্স করতে করতে সে আরও সাহসী এবং মনোবল যোগাইছে। এবং কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি সাহস জুগিয়েছেন। রাজনীতি আমরা তো কাজ করে আমরা কয়দিন বাঁচব, আমরা এমন একটা জাতি যাতে উপহার দিয়ে যেতে পারি, একটা সভ্য জাতি হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারি, এটাই আমাদের স্বপ্ন ছিল এবং পাওয়া ছিল। এই যে রক্ত ভেজা রাজপথের লড়াইয়ের মূল্য কি আমরা পেয়েছি, নাকি ইতিহাস ভুলে গেছে আপনাদেরকে? ইতিহাস তো ভুলে যাওয়ার অতীতের মতন। যেমন মুক্তিযোদ্ধাদের এখন বলে যে ওনাদের অবদানকে অনেকে অস্বীকার করতে চায়, কিন্তু মুক্তিযুদ্ধ না হলে তো আমরা স্বাধীন দেশ পেতাম না, আমরা এইভাবে কথা বলতে পারতাম না। তো মুক্তিযুদ্ধ আর এই জুলাই গণ অভ্যুত্থান দুটো আলাদা জিনিস। মুক্তিযুদ্ধের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি হচ্ছে একটা সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করেছি। দুই জিনিস। তো এখন নতুন প্রজন্মে অনেকে রাজনৈতিক দল গঠন করছে। আমরা তো আগে এক মঞ্চে ছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন, এখানে কিন্তু সকল দলই ইনভলভ ছিল, কিন্তু তারা এখন ভুলে গেছে। এখন তো সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়, এবং মুরব্বীদের তারা সম্মান করতে জানে না, শিখে নাই, এবং মুরব্বীদের সম্মান করতেছে না। জুলাই গণ অভ্যুত্থান কারো বাবার একক সম্পত্তি না, যেমন মুক্তিযুদ্ধ কারো বাবার একক সম্পত্তি ছিল না, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটাও এটা কারো বাবার ছিল। বিচার প্রক্রিয়া তো একটা চলমান প্রক্রিয়া, দুইটা এখন হয়েছে, কোর্ট, দুটো আদালত হয়েছে, আদালতে বিচার কার্যক্রম চলছে। তবে আমার যেটা দুঃখ, যারা আমাদের প্রতি নির্যাতন করবে, নাম্বার 1 কিন্তু পুলিশ, সেকেন্ড হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, এদের প্রশ্রয়ে পুলিশ গুলিগুলো, কিন্তু ম্যাক্সিমাম গুলিগুলো করছে হচ্ছে পুলিশ, এবং ছাত্রলীগের পোলাপানকে ড্রেস পরায়া এই গুলিগুলো করেছে। যাই হোক, তো তাদের শাস্তি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নামে মামলা হয়েছে, মামলায় কোনো গ্রেপ্তার নাই। আমি যে মামলাগুলো করেছি, সে মামলাতে একটা আসামি গ্রেপ্তার হচ্ছে না, হয় নাই, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা যদি আওয়ামী লীগ, আমরা যদি সেম অপোজিট পজিশনে যদি আওয়ামী লীগ থাকতো, এই অবস্থায় পড়তো, বিগত দিনে কি হয়েছে দেখছেনই তো। আমরা কোনো দুর্ঘটনা না ঘটাইয়া আসামি হয়েছি। আমি 13 সালে পেট্রোল বোমার মামলার মূল পরিকল্পনা হিসেবে বসুন্ধরা গেটে আমার নামে মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তারের জন্য 13 সালে অভিযান চালাচ্ছে, আমার পালায় থাকছি। পুলিশকে টাকা দিয়ে 5 লাখ টাকা ঘুষ দিছি, 5 লাখ টাকা দিয়ে নামটা চার্জশিট থেকে কাটাইছি। নির্যাতন তো কম হয়নি। তা আমরা চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আর যারা
দোষীদের বিচার হোক। যেমন ছাত্রলীগ, যুবলীগ, এটা 100% দোষী। এরা সবাই ছিল রাস্তায় এবং সশস্ত্র অবস্থায়, পুলিশের পৃষ্ঠপোষকতায়। পুলিশকে তো মূল সাহস দিচ্ছে তারা। পুলিশ বাহিনী যেন ভবিষ্যতে কোনো দলীয় বাহিনীতে পরিণত না হয়, এটা আমাদের অনুরোধ থাকবে। আমরা দেখতে চাচ্ছিলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, জনগণ ন্যায়ের পক্ষে থাকুক, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হোক। কিন্তু সরকার পারছে না। আমরা ইউনিট সরকারের প্রতি আমাদের অনেক বিশ্বাস, আস্থা ছিল। আমরা ডেকে নিয়ে এসে কিন্তু সব দল মত একমত হয়ে তাকে ওই জায়গায় বসানো হয়েছে। কিন্তু বিগত দিনে সরকারের উপদেষ্টা মণ্ডলীদের কার্যকলাপে আমরা হতাশা, এবং জাতি হতাশা, পুরো বাংলাদেশের জনগণ হতাশা বোধ করছে। এখানে এখনো ঘুষ, দুর্নীতি বন্ধ হয় না, বিচারহীনতা এখনো আছে। তাহলে কিভাবে দেশ এগিয়ে যাবে? ডিসিএসপি, আমরা মিডিয়া বা পত্রপত্রিকার মাধ্যমে ডিসিএসপি বদলিতে কোটি কোটি টাকা লেনদেন হয়। কারা করতেছে? তাদের আশেপাশের লোকের জন্য, যে বিভিন্ন উপদেষ্টার সহকারীরা, তারা শত শত কোটি টাকার মালিক। যে দেশটা আগেবে কীভাবে? তা আমরা চাচ্ছি যে রাজনৈতিক একটা স্থিতিশীল সরকার আসুক। ইনাদের দ্বারা হবে না, ওনাদের দ্বারা এনজিও পরিচালনা বা সামাজিক ব্যবসা পরিচালনায় শোভা পায়। ওনাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা তাদের দ্বারা সম্ভব না। সরকারের প্রথম কমিটমেন্ট ছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেবে। তারা কি উন্নত চিকিৎসা পাইছে? পায়নি। ধরেন গত জুলাইয়ের পর, আগস্টের পরে প্রাকৃতিক দুর্যোগ হলো, বন্যা, ক্ষতিগ্রস্ত হলো। সকল দল মত নির্বিশেষে সাধারণ মানুষ যার যেটা আছে ফাউন্ডেশনে জমা করলো। ফাউন্ডেশনে শুনলাম কি 11 কোটি টাকার মতন তাদেরকে এখন আছে ব্যক্তিগত ফান্ডে। যেগুলো 11 কোটি টাকা উঠছে, সেই টাকাটা তো ইয়েতে দিতে হবে, বন্যা দুর্গতদের কাছে দিতে হবে, সেখানে যায়নি। এই দেশে কি হবে? যারা আগে টিউশনি করে চলতো, তারা এখন কোটি টাকার গাড়ি পাশার নিচে হাঁকে ঘোরাবে। তার মানে শত শত আপনি বলতে চাচ্ছেন যে বিগত 16 বছর যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেম চলছে। এখানে সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। দেখতেছেন না, একটা দল এখন কি নির্বাচনী মাঠে, ধরতে গেলে নির্বাচনী, তারা সারা বাংলাদেশ কি করতেছে? গণসংযোগ করতেছে। এখানে প্রতিকার পাওয়া, ওনাদের দ্বারা প্রতিকার পাওয়া। এখন সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হলে জাতি অনেকটা প্রতিকার পাবে বলে বিশ্বাস করি। আর আগামীর যে রাজনৈতিক সরকার আসবে, সেটা বিগত দিনের মতো ফেস হয়ে জন্মিবে না, এটা আমাদের প্রত্যাশা। কারণ অতীত থেকে যদি আমরা কেউই শিক্ষা না নিই, ভবিষ্যতে কিন্তু আমরা আরও বিপদে পড়ব। কারণ আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, কে কথা বলবে? আমরা রাজনীতিবিদরা যদি অন্যায়কে প্রশ্রয় দেই, তাহলে তো হবে না। এখন দেখি অনেক রাজনৈতিক দলের নেতারা, অর্থাৎ নতুন দল বলেন, পুরাতন দল বলেন, সবাই যে আওয়ামী লীগের দোসরদের পৃষ্ঠপোষকতা করতেছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি থেকে শত শত কোটি টাকা নিয়ে তারা মিটিং মিছিল করতেছে, 100-200 গাড়ি নিয়ে রোড শো করতেছে। কিভাবে আপনি সম্ভব যে আগামীর পথ চলা কীভাবে শুনতে? এই জন্য আমরা চাচ্ছি যে সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য। ওনারা এটা করে দায়িত্বটা পালন করে ওনারা চলে গেলে, ওনাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুনাম খ্যাতি আছে, এই খ্যাতিটা অক্ষুণ্ণ থাকবে। আর কোনো কারণে যদি ব্যত্যয় ঘটে, তাহলে শেখ হাসিনা যেভাবে যে অবস্থা হয়েছে, তারও এনসিপিকে নিয়ে দৌড়তে হবে। আশা করি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি, দুঃশাসন অনেকটা কমে যাবে। আর আমাদের এলডিপির যে মূল লক্ষ্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, মাদকমুক্ত বাংলাদেশ গড়া, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া, বৈষম্যভিত্তিক রাষ্ট্র গড়া, এটাকে আমরা ধারণ করে আমরা আগামী দিনের রাজনীতিগুলো আমরা পরিচয়। এতে আমরা সরকারে থাকি আর না থাকি বা বিরোধী দলে থাকি, আমাদের দলের প্রেসিডেন্ট তো উনি ঘোষণাই দিয়েছেন যে উনি আর আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
তাহলে তো ওনার তো চাওয়া পাওয়ার তো কিছু নেই। আর ওনার চাওয়া পাওয়ারও কিছু নেই। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম যুদ্ধকালীন সময়ে খেতাব পেয়েছেন, বীর বিক্রম। যুদ্ধকালীন সময় 2 জন খেতাব পেয়েছেন, একটা কর্নেল অলি, আরেকজনের নামটা আমার স্মরণে নেই, আর সবাই 72 সালে সব খেতাব পেয়েছেন। এবং উনি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন প্রথম ব্রিগেড মেজর, বাঙালি সেনাবাহিনীদের মধ্যে প্রথম ব্রিগেড মেজর, প্রথম বীর বিক্রম, খেতাবপ্রাপ্ত বীর বিক্রম। এবং মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন, তার হলেও পরামর্শক ছিলেন, বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, কয়েকবারের মন্ত্রী। তার সততা, ন্যায়, নীতি, আদর্শ থেকে তিনি এখনও বিচ্যুতি ঘটেননি। আমাদের দলের মহাসচিবও সেম, তিনি জেড ফোর্সের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে জেড ফোর্সের ছাত্র ইউনিট প্লাটুন কমান্ডার ছিলেন। এবং জিয়াউর রহমান তাকে 1979 সালে সবেমাত্র ছাত্র তো শেষ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলেন, ওখান থেকে নিয়ে তাকে এমপি ইলেকশন করেছেন, এমপি নির্বাচিত হয়েছেন, কয়েকবার মন্ত্রীও হয়েছেন। তাদের যে সততা, নীতি, আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে নীতি আদর্শ, এগুলোকে আমরা ফলো করে আগামীর বাংলাদেশ গড়তে চাই। ধন্যবাদ। আজকে আপনাদেরকে বিওডিকেও আমি অনেক ধন্যবাদ জানাই আমার ছোট গল্পটা তুলে ধরার জন্য।